নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি আমার ব্লগটা আমার বাড়ির নিকটবর্তী স্টেশন কামনাড়া রেল স্টেশন থেকে শুরু করেছি। তো দেখো, আমরা স্টেশনে চলে এসেছি। আমার হাজব্যান্ড টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছে। এবার তোমাদেরকে বলি আমরা কোথায় যাচ্ছি। আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে 51 সতীপীঠের মধ্যে একটা অন্যতম সতীপীঠ বা শক্তিপীঠ ক্ষীরগ্রামের যোগাত্মা মন্দির। আমরা সব পরিবারে যাচ্ছি। আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমার শাশুড়ি মা, আমার ছেলে আর আমার এক দাদা ভাই। দেখো, আমাদের ট্রেন ঢুকে পড়েছে স্টেশনের মধ্যে। তো চলো এবার ট্রেনে উঠি। ট্রেনের জার্নিটা আমাদের বেশ সুন্দরই হলো। ট্রেনের মধ্যে সুন্দর বাউল গান শুনতে শুনতে আর চারপাশের কি সুন্দর সবুজ গাছপালা দেখতে দেখতে আমি তো যাচ্ছি। আর ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। যখন ছোটোবেলায় আমি ট্রেনে করে কোথাও যেতাম, মনে হতো যেন ট্রেনটার সঙ্গে সঙ্গে সব কিছু দৌড়াচ্ছে, গাছপালাগুলো। মা বাবাকে বলতাম আর হাসতাম। তো যাই হোক, এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে অবশেষে দেখো আমি আমাদের স্টেশনে এসে পৌঁছে গেছি। মানে আমি যেখানে নামবো সেটা হচ্ছে কৈচর হল্ট, ওই স্টেশনটার নাম। তো আমি কৈচর হল্টে চলে এসেছি। আমরা কৈচর স্টেশনে এসে পৌঁছে গেছি। এবার এখান থেকে আমরা টোটো করে চলে যাব ক্ষীরগ্রামের উদ্দেশ্যে। চলো বন্ধুরা, যাওয়া যাক। এটা হচ্ছে কৈচর স্টেশন। তো দেখো, এখানে লোকজনের ভিড়ভাড়টা খুব একটা নেই। তো এই পাশ দিয়ে যে ঢালু রাস্তাটা চলে গেছে, ওখান দিয়ে আমরা নেমে এসে টোটো স্ট্যান্ডে চলে এসেছি। এবার এখান থেকে আমরা টোটো বুক করে নিলাম। আমাদের প্রতিজন পিছু ভাড়া পড়লো 20 টাকা করে। তো আমরা এবার যাব মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। তো দেখো, আমরা যাচ্ছি। চারপাশে সবুজ গাছপালা দেখতে দেখতে বেশ ভালোই লাগছে, মনটা আর আনন্দে ভরে যাচ্ছে। আর পাশে দেখো কত মন্দির রয়েছে। আর বন্ধুরা, তোমরা কিভাবে আসবে একটু বলে দিই। তোমরা বর্ধমান থেকে কাটোয়াগামী ট্রেন ধরে তোমরা কৈচরে নামবে, দিয়ে চলে আসবে। আর এটা দেখো, ক্ষীরগ্রাম ঢোকার মুখেতেই একটা যোগাত্মা মায়ের নাম দিয়ে একটা ওয়েলকাম গেট রয়েছে। তো চলো যাওয়া যাক। চারপাশে কি সুন্দর সবুজ ধান ক্ষেত দেখতে দেখতে আমরা অবশেষে মন্দিরে এসে পৌঁছে গেলাম। তো দেখো বন্ধুরা, প্রায় 20 মিনিট যাত্রা করে আমরা অবশেষে মন্দিরের সামনে পৌঁছে গেছি। তো আমরা কম বেশি সবাই জানি, দেবাদিদেব মহাদেব দেহটা কাঁধের মধ্যে নিয়ে যখন তাণ্ডব নৃত্য করছিল, তখন পৃথিবীতে মহাপ্রলয়ের সৃষ্টি হয়েছিল। তো সেই সময় সেই মহাপ্রলয়কে থামানোর জন্য ভগবান শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা সতীমায়ের দেহটা 51 খণ্ডে খণ্ডিত করেছিল। তো সতীমায়ের 51টা খণ্ড যেখানে যেখানে পড়েছে, সেখানে একটি করে সতীপীঠ তৈরি হয়েছে। তো তারই মধ্যে একটা অন্যতম সতীপীঠ হচ্ছে ক্ষীরগ্রামের মায়ের যোগাত্মা মন্দির। তো আমরা সেখানে এখন এসে গেছি। চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। মন্দিরের পুজো দেওয়ার জন্য তোমরা মন্দিরের গেটের সামনেই পেয়ে যাবে। দেখো, এখানে সমস্ত রকম ব্যবস্থা আছে। এখানে পুজোর ডালাও পাওয়া যায়। তার সঙ্গে তোমরা যদি কেউ টিফিন করতে চাও, তো দেখো এখানে টিফিনের সমস্ত কিছু ব্যবস্থা। 67 টাকা। আচ্ছা, 67 টাকা দিয়ে একটা ডালার দাম 67 টাকা, তাই তো? আচ্ছা, আপনারা যারা এখানে পুজো কিনবেন, একটা ডালার এরকম দাম হবে 67 টাকা মতো। আপনারা কিনে নিতে পারবেন। বন্ধুরা দেখো, তোমরা যারা আসবে, যারা মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করবে, এখান থেকে তোমরা কুপন কেটে নিতে পারো ভোগের। ঠিক আছে, এই দেখো আমি নাম্বারটা একটু দেখিয়ে দিচ্ছি স্ক্রিনের মধ্যে, তোমরা দেখে নিও। তাছাড়া ডেসক্রিপশন বক্সে ওটা দেওয়া থাকবে। এটা হচ্ছে নাট মন্দির। ভিতরটা কিন্তু অনেক বড় এরিয়া। আর চারপাশটা দেখে একদম মনটা পুরো শান্তি হয়ে গেল। আজকে মন্দিরের যে ভোগের কুপনটা, এটা কিন্তু মন্দিরের ভিতরেই কাটা হচ্ছিল। আর আমি ভিতরে চলে যাচ্ছি মায়ের মন্দিরের ভিতরে পুজো দেওয়ার জন্য। তো চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক। আর জানো বন্ধুরা, এই মন্দিরটাতে আসার আমার অনেক দিন থেকে একটা ইচ্ছা ছিল বলতে পারো। মানে আশপাশ করে আসা আর হয় না। তো আজকে আমার একটা অনেক বড় ইচ্ছা আজকে পূরণ হলো। তো যাই হোক, আমি তো মন্দিরে গিয়ে মাকে তো পুরো 2 চোখ ভরে শুধু দেখেই যাচ্ছি। এত সুন্দর মায়ের মূর্তিটা, মানে যেন দেখে আর মনই ভরছে না, কি সুন্দর। আর আমি একটা মালা কিনে নিয়ে গিয়েছিলাম মাকে পরানোর জন্য। তো পুরোহিত মশাইকে বলছিলাম মালাটা পরিয়ে দেওয়ার জন্য। আর ভিতরের কারুকার্যগুলো এত সুন্দর, তোমরা একটু দেখো, না দেখলে বুঝতে পারবে না। আর এটা হচ্ছেন স্বয়ং মাতা যোগাত্মা দেবী।
এই পুরো মন্দিরটা দেখো বন্ধু, কাঁচ কেটে ডিজাইন করা, রং বেরঙের কাঁচগুলোকে কেটে ডিজাইন করা আছে, কি সুন্দর দেখতে লাগছিল। আর এই মন্দিরের পাশে একটা পুকুর আছে জানো, যেটার নাম হচ্ছে ক্ষীরদিঘি, মানে ওই জলের মধ্যেই মায়ের মন্দিরটা। আর পুকুরের মধ্যে অনেক বড় বড় মাছ আছে, সবাই মাছকে খাবার খাওয়াচ্ছে, কত বড় বড় মাছ। তো চলো মন্দিরের কিছু ইতিহাস কথা এই মন্দিরেরই যারা সদস্য আছে ওনাদের মুখ থেকে শুনে নেওয়া যাক। আর মাছগুলোকে তোমরা একটু দেখো, কত বড় বড় মাছের সাইজ। হচ্ছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের ক্ষীরগ্রাম এই গ্রামটির নাম। এই ক্ষীরগ্রামে সতীর যে 51টা খণ্ড হয়েছিল, সেই 51 খণ্ডের মধ্যে ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল এই ক্ষীরদিঘির জলে। সেই জন্য এটা একটা সতীপীঠ, শক্তিপীঠ। এখানে দুর্গারূপী দেবী যোগাদ্দা পুজো হন, যোগাদ্দা রূপে পূজিত হন। মা যোগাদ্দা রয়েছেন সাদা মন্দিরের মধ্যে, সারা বছর জলের মধ্যেই থাকে। দর্শনার্থীদের দুবার দেখা দেন উনি। 31শে বৈশাখ মহাপুজো হয়, মহামেলা হয়, সেই সময় 24 ঘন্টা মাকে দেখতে পাওয়া যায়। তারপরে চৌদ্দ ষষ্ঠী ফের আবার মাকে সন্ধ্যেবেলা 6:30টার সময় তুলে নিয়ে আসা হয় চাতালের মধ্যে, আবার লাইন দিয়ে দেখানো হয়। মা সাদা মন্দিরের যে জলের মন্দিরের মধ্যে রয়েছে, ওই মূর্তিটি ডাইন হাতে নবীনচন্দ্র ভাস্কর আজ থেকে 150 বছর আগে এই মূর্তিটি তৈরি করেছিলেন। এবং সেখানে যে আপনারা দেখতে পাবেন ভবতারিণী কালী যে রয়েছেন দক্ষিণেশ্বরে, ওই মূর্তি একই ব্যক্তির হাতে মূর্তি। দুটো মূর্তি উনি তৈরি করেছিলেন বিখ্যাত প্রস্তরশিল্পী নবীনচন্দ্র ভাস্কর। এবং এই যে সামনে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দির কিন্তু আগে ছিল না। 2008 সালে যখন এই পুকুর সংস্কার কাজে লাগা হয়, তখন ওই পাঁকের তলা থেকে এই প্রাচীন দেবীকে উদ্ধার করা হয়। আমরা জানতে পারছি যে সম্ভবত পাল এবং সেন যুগের এই মূর্তি তৈরি। কে তৈরি করেছিলেন তার ইতিহাস আমরা জানি না, কিন্তু ওই মূর্তির আমরা ইতিহাস জানি। যখন এই মূর্তিকে পাওয়া গেল, তখন আমরা হয়তো ভাবলাম যে একসময় হিন্দু দেবদেবীর উপর যে আক্রমণটা চলছিল, সেই সময় হয়তো গ্রামের মানুষ এই দেবীকে এই জলেতে লুকিয়ে রেখেছিলেন ভয়ে, যাতে ভেঙে না যায়। পরবর্তীকালে গ্রামের মানুষ তখন আর্থিক অবস্থা দুর্বল ছিল বলে এই মাকে আর তোলেনি, আর মায়ের পুজোর ব্যবস্থা করতে চায়নি, কারণ তার একটা খরচাও আছে বলে তারা আর এই মূর্তিকে তুলে রাখেনি। ওই মূর্তিটাই সারা বছরে জলের মধ্যেই থাকতো। 7 বার উনি ওঠে বিভিন্ন সময়ে, মাকুর সপ্তমী, আষাঢ় নবমী, বিজয়া দশমী, 15ই পৌষ, 29শে বৈশাখ, এরকম 5 বার যে ওটা উঠবেন, সেই 5 বার কিন্তু আপনারা দেখতে পাবেন না। 2 বার দর্শনার্থীতে উনি দেখা দেন। এবং মেলা হয়, বহু মেলা এখানে আসেন, বহু লোক সমাগম হয়। আরেকটা রামায়ণের ইতিহাসের এখানে পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে গিয়ে রাম লক্ষ্মণকে যখন মহিরাবণ পাতালের মধ্যে বন্দি করেছিল বলিদান করার জন্য, মহিরাবণের গৃহদেবী ছিলেন ভদ্রাকালী। তখন মহিরাবণ ভাবলেন যে রাম লক্ষ্মণকে বলবো যে আমার ভদ্রাকালীকে প্রণাম করার জন্য। তখন হনুমান যজ্ঞ করে মাছির বেশ ধরে পাতালের মধ্যে প্রবেশ করেও রাম লক্ষ্মণকে বলল যে তোমাদেরকে মহিরাবণ এই দেবীকে পুজো করতে বলবে, প্রণাম করতে বলবে। তোমরা তখন বলবে যে আমরা রাজার ছেলে, আমরা প্রণাম করতে পারি জানি না, কেমন করে প্রণাম করতে দেখিয়ে দাও। যখন মহিরাবণ প্রণাম করতে গেল, সেই সময় মহিরাবণকে রাম লক্ষ্মণ হত্যা করার পর মহিরাবণ তখন বলছে আমার এই ভদ্রাকালীর কি হবে, এ তো আর পুজো পাবে না, এ কি হবে। তখন রাম লক্ষ্মণ হনুমানকে নির্দেশ দিলেন, ডান কাঁধে করে আমাদের দুজনকে নাও, আর বাঁ কাঁধে করে ভদ্রাকালীকে নিয়ে পৃথিবীর মধ্যস্থলেকে স্থাপন করো, যেখানে এই দেবী পুজো পাবেন। সেই জন্য ক্ষীরগ্রাম হচ্ছে একটা পৃথিবীর মধ্যস্থল। আপনারা মায়ের বাড়ি যাবেন, মায়ের বাড়িতে গিয়ে দেখবেন একটা সুড়ঙ্গ আছে, সুড়ঙ্গটা বুঝে গেছে, সেই সুড়ঙ্গ দিয়ে হনুমান সেখানে এসে তুলে স্থাপিত করেছিলেন। সেই কারণেই এই গ্রামটা হচ্ছে পৃথিবীর মধ্যস্থল। এই গ্রামের অনেক ইতিহাস আছে, যেমন এই গ্রামে এই দেবী আগে নরবলি খেতেন। প্রত্যেকটা ব্রাহ্মণের একটা করে পালা করতো নির্দিষ্ট দিনে নরবলি দেওয়ার জন্য। এক ব্রাহ্মণের একমাত্র ছেলে, তার পরের দিনই তার বলিদান হবে। সেই মুহূর্তে সে কি করলো, রাতের দিকে তার মা এবং ছেলেটিকে নিয়ে গিয়ে এই গ্রাম ছেড়ে যখন পালিয়ে গেল, অনেক দূর যাওয়ার পর একটা মাঠের কাছে এসে দুজনাতে বিশ্রাম করছেন গভীর রাতে। তখন এক বৃদ্ধা এসে জিজ্ঞেস করছে, মা তুমি এত রাতে এখানে বসে কেন? তা বলছে ক্ষীরগ্রামে দেবী রাক্ষসী আছে, আমার ছেলেকে কালকে বলিদান করবে, আমি তাই পালিয়ে যাচ্ছি। তখন সেই বৃদ্ধা বললেন, যে ভয়ে পালাও তুমি সেই মা যোগাদ্দা। বললে আমি বিশ্বাস করি না, তোমার সেই অম্বিকা মূর্তি ধারণ করো, তবেই বুঝতে পারবে। তখন অম্বিকা মূর্তি ধারণ করে বলল, নরবলি বন্ধ হবে, কিন্তু নর রক্ত আমার চাই। তাই মা যতবার ওঠেন 7 বার, ডোমেদের একজনত্ব থাকে, পর্যায়ক্রমে তারা আসে, এসে বেলের কাঁটা করে বুক চিরে মায়ের ঠোঁটে আগে মানুষের রক্তটা দিয়ে দেয়। দেবী মানুষের রক্ত ছাড়া মা যোগাদ্দার পুজো হয় না। এরকম অনেক নিয়ম আছে, যেমন সারা বৈশাখ মাসে এখানে ছাতা মেলতে নেই, কোনো গর্ভবতী মহিলা
এই সারা বৈশাখ মাসে ক্ষীরগ্রামে বাস করতে পারবে না। ক্ষীরগ্রামে কোনো মুসলিম বাস করতে পারবে না। ক্ষীরগ্রামে কামার, কুমোর, ছুতোর এরা বাস করতে পারবে না। এরা শুধুমাত্র উগ্র, ক্ষত্রিয়, ব্রাহ্মণ এবং কিছু শিডিউল এরা ছাড়াও অন্য কেউ এক জায়গায় বাস করা এদের নিষেধ। এই সারা বছর পুজো হচ্ছে, সন্ধ্যা আরতি হবে, ওই মায়েরও সন্ধ্যা আরতি হবে। একদিকে আমিষ ভোগ হচ্ছে, একদিকে নিরামিষ ভোগ হচ্ছে। আমাদের এখানে পাড়ের মন্দিরেতে নিরামিষ ভোগ হচ্ছে। এখানে থাকার জন্য গেস্ট হাউস আছে, এসি, নন এসি, নর্মাল গেস্ট হাউস পর্যন্ত পাওয়া যাবে। যদি আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করতে চান, আমি আশিস চৌধুরী, এই ট্রাস্ট কমিটির একজন সদস্য। আমার মোবাইল নাম্বার 9732308897। এই নাম্বারে ফোন করবেন ভোগ খাওয়ার জন্য। যদি নাম লেখাতে বলেন নাম লেখাবো। যদি গেস্ট হাউসের জন্য আসেন, আপনাদের আইডেন্টিটি কার্ড শো করে আপনারা গেস্ট হাউসে থাকতে পারবেন। এই বলে সবাইকে আমি নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য। বন্ধুরা, তোমরা যারা এখানে বেড়াতে আসতে চাও, এখানে এসে যদি মনে করো যে এখানে এসে থাকবে, থাকার জন্য এখানে দেখো গেস্ট হাউসের ব্যবস্থা রয়েছে। মন্দিরের পাশ দিয়েই রাস্তা, এই দেখো সোজা চলে যাচ্ছে। দেখো, তো চলো আমরা গেস্ট হাউসটা একটু দেখে আসি, গিয়ে তোমাদেরকে একটু ঘুরে একটু দেখাই। আর গেস্ট হাউস যেতেই দেখো এখানে একটা গোশালা পড়বে। এই দেখো, এখানে দেখো অনেকগুলো গরু আছে। এই দেখো কত গরু, দেখো এদিকটা গোশালা। তো চলো, দেখো চারিপাশটা পুরো সবুজে সবুজ, কি সুন্দর দেখতে লাগছে। আর পাশে এরকম ক্ষীরদিঘি পুকুরটা, আর তার পাশে এরকম এত সুন্দর সুন্দর গাছপালা, পুরো মনোরম দৃশ্য। তোমরা যদি কেউ মনে করো যে একদিনের জন্য ঘুরতে আসবে, এর থেকে মানে সুন্দর জায়গা মানে আর হতেই পারে না, আমার তো মনে হয়। তো তোমরা যারা যেখান থেকে আসছো, হয়তো যারা মনে করবে যে একদিন এসে থাকবো, তো এখানে থাকা যেতেই পারে, তার জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। তো চলো ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাই গেস্ট হাউসের ভিতরটা। তো চলো ভিতরে যাওয়া যাক। খুব সুন্দর গেস্ট হাউসটা, দেখো বন্ধুরা। এটা হচ্ছে নন এসি রুম। দেখো ভিতরে একটা বড় বেড রয়েছে, আর এই যে উপরে একটা ফ্যান রয়েছে, আর এদিকে একটা জানালা রয়েছে, আর এখানে একটা কাভার্ড রয়েছে, যা সমস্ত জিনিসপত্র তোমরা রাখতে পারো। আর এদিকে রয়েছে বাথরুম। তো দেখো বন্ধুরা, বাথরুমে কোমোড, শাওয়ার, গিজার, সমস্ত কিছু ফেসিলিটি রয়েছে এখানে, খুবই সুন্দর। এটা হচ্ছে এসি রুম। এখানে দেখো এরকম ডাবল বেড রয়েছে, আর এখানে একটা এরকম জানালা রয়েছে, আর উপরে তো এসিটা রয়েছে, আর তার সঙ্গে একটা ফ্যানের ফেসিলিটিও রয়েছে। আর এদিকে দেখো একটা কাভার্ড রয়েছে, এখানে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র তোমরা রাখতে পারবে। আর চলো তোমাদেরকে টয়লেটটা একটু দেখিয়ে দিই। দেখো এখানে কোমোড রয়েছে, এদিকে একটা সিন রয়েছে, আর তার বেসিন রয়েছে, তার সঙ্গে এখানে গিজার রয়েছে, গিজারের ফেসিলিটিও রয়েছে, খুব সুন্দর। ভাই, তোমার কি এখানেই বাড়ি? তোমার নাম কি বলো? কৃষ্ণ দাস। কৃষ্ণ দাস। এই মন্দিরটা হচ্ছে ভৈরব ক্ষীরকণ্টকের মন্দির, যেটা যোগাদ্দা মায়ের মন্দিরের ভিতরে অবস্থিত। এখানকার পুরোহিতের মুখে যেটা শুনলাম, এই ভৈরব ক্ষীরকণ্টকের নামেই নাকি এই গ্রামের নামকরণ করা হয়েছে ক্ষীরগ্রাম। এটা হচ্ছে ভৈরব ক্ষীরকণ্টকের মূর্তি। এই যে সাদা মন্দিরটা তোমরা দেখছো, এই সাদা মন্দিরের ভিতরে স্বয়ং যোগাদ্দা মাতা সারা বছর জলের মধ্যে থাকেন।
বৈশাখ মাসের সংক্রান্তিতে মাকে জল থেকে তুলে নিয়ে পুজো করা হয়। ক্ষীরদিঘির মধ্যে দুটো মন্দির আছে, তোমরা আগেই দেখলে একটা লাল মন্দিরে যে মূর্তিটা আছে সারা বছর ওই মূর্তিটাতে পুজো করা হয়। আর এই সাদা মন্দিরের ভিতরে যে মূর্তিটা রাখা থাকে ওইটা পুরোহিতের মুখে তো শুনেই নিলে যে কতবার জল থেকে তোলা হয়। আর মায়ের মেন যেটা পুজো হয় সেটা হচ্ছে বৈশাখ সংক্রান্তিতে, তখন মাকে জল থেকে তুলে নিয়ে গিয়ে পুজো করা হয়। আর এই যে মন্দিরটা দেখছো, এই যে একটা লাল রঙের মন্দির, জল থেকে তুলে নিয়ে এসে এই মন্দিরেই মাকে নিয়ে আসা হয়, এখানে মায়ের পুজো করা হয়। আর এই মন্দিরেতে মায়ের মহিষ বলি হয়, ছাগ বলি হয়। মেন মন্দিরের পাশেই এই মন্দিরটা অবস্থিত। এই মন্দিরের মধ্যে যোগাদ্দা মাকে বছরে একবারই নিয়ে আসা হয়, সেটা বৈশাখ সংক্রান্তিতে। এটা হচ্ছে শ্রী শ্রী যোগাদ্দা মায়ের বাড়ি, যেখানে ক্ষীরদিঘির পাড়ে যে মন্দিরটা দেখলে ওইখান থেকে হাঁটা পথ প্রায় 10 মিনিট। তোমরা 10 মিনিট হেঁটে এলেই এইখানে মায়ের বাড়ি তোমরা দেখতে পাবে। আমরা মায়ের বাড়িতে আমরা চলে এসেছি, তো চলো ভিতরে যাওয়া যাক। এই মন্দিরটাও অনেকটাই বড়, দেখো ভিতরের এরিয়াটা অনেকটাই বড়। এখানেও দেখো অনেক লোকজনের সমাগম। এইখানে হচ্ছে মায়ের আমিষ ভোগটা পাওয়া যায়। আর ক্ষীরদিঘির মধ্যে যে মন্দিরটা দেখলে ওইখানে মায়ের নিরামিষ ভোগ পাওয়া যায়। তো আমরা যেহেতু আমিষ ভোগ মায়ের খেয়েছিলাম, তাই আমরা এই মন্দির থেকে আমিষ ভোগের কুপন কেটে নিয়েছিলাম। পাতালে মহিরাবণের আরাধ্যা দেবী ছিলেন দেবী ভদ্রকালী। রাম রাবণের যুদ্ধ চলাকালীন পিতার পরম শত্রু রঘুকুলপতি শ্রী রামচন্দ্র এবং তার ভাই লক্ষ্মণকে মহিরাবণ ছলে বলে কৌশলে পাতালে নিয়ে আসে দেবী ভদ্রকালীর সামনে বলি দেবার উদ্দেশ্যে। হনুমানের কেরামতিতে রামচন্দ্র লক্ষ্মণ বলিত হনি না, উল্টে মহিরাবণী বধ হয়ে যান। তখন মহিরাবণের আরাধ্যা দেবী ভদ্রকালী শ্রী রামচন্দ্রকে বলেন, আমার সেবককে তোরা বধ করলি, তাহলে আমাদের পূজা অর্চনা কিভাবে হবে? তখন শ্রী রামচন্দ্র জাগ্রতা দেবীকে জিজ্ঞাসা করেন, আপনি কোথায় প্রতিষ্ঠিতা হতে চান? তখন উনি বলেন, পৃথিবীর মধ্যস্থল ক্ষীরগ্রামে রয়েছে এক সতীপীঠ, আমি সেই সতীপীঠই প্রতিষ্ঠা লাভ করতে চাই। তখন হনুমান এক স্কন্ধে রাম এবং লক্ষ্মণকে, অপর স্কন্ধে দেবী ভদ্রকালীকে নিয়ে আমাদের এই সতীপীঠ মহাপীঠ ক্ষীরগ্রামে প্রতিষ্ঠিত। আমরা এখানে বিছানাটা আপনার সন্ধ্যা আরতির পরে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে মশারি টাঙিয়ে দিয়ে চলে যায়। পরের দিন সকালবেলায় দেখি একটা মানুষ যেমন শুয়ে থাকলে তার বিছানাটায় যা হয় ঠিক সেই রকম। এটি হচ্ছে মন্দিরের গর্ভগৃহের ভিতরে সুড়ঙ্গ পথ। আর এখানে দেখো মায়ের ভোগ খাওয়ানো হচ্ছিল। ভোগ খাওয়ানোর জন্য সুন্দর টেবিল চেয়ারের ব্যবস্থাও করা আছে। আর এখানে তো অনেক লোকজন এসেছিল, তাই সমস্ত টেবিল চেয়ার ভর্তি হয়ে গিয়েছিল বলে মন্দিরের ভিতরে একটা আটচালা আছে, ওখানেও কিছু মানুষকে বসিয়ে ভোগ খাওয়ানো হচ্ছিল। তো ভোগেতে ছিল হচ্ছে সুন্দর একটা সুস্বাদু তরকারি, মাছ, পায়েস, ডাল, এগুলো ছিল ভোগের মধ্যে। মায়ের মন্দিরে সুস্বাদু অন্নভোগ গ্রহণ করার পরে আমরা রওনা দিলাম ধামাসদিঘির উদ্দেশ্যে। এই ধামাসদিঘিকে ঘিরে রয়েছে অনেক অলৌকিক কাহিনী। কথিত আছে এখানে স্বয়ং যোগাদ্দা মা কন্যা রূপে এক শাঁখারীকে দর্শন দিয়েছিলেন। স্বয়ং যোগাদ্দা মা ওই শাঁখারীর কাছ থেকে শাঁখা পড়েছিলেন। শাঁখা পড়ানোর পর শাঁখারী টাকা চাইতেই মা বলেন, যোগাদ্দা মায়ের মন্দিরের যিনি পূজারী আছে আমি ওনার মেয়ে, ওনার কাছ থেকে গিয়ে টাকা নিয়ে নিন, গিয়ে বলবেন মন্দিরের কুলঙ্গিতে টাকা রাখা আছে যেন আপনাকে দিয়ে দেয়। তখন শাঁখারী ওই কন্যারূপী দেবীর কথা মতো মন্দিরে গিয়ে পুরোহিতকে টাকা চাইতেই পুরোহিত তো অবাক। শাঁখারীর মুখ থেকে সমস্ত ঘটনা শোনার পরে পুরোহিত বলেন, আমার তো কোনো মেয়ে নেই, আমার তো 2টি পুত্র সন্তান আছে। তখন পুরোহিত দেখেন যে মন্দিরের কুলঙ্গিতে টাকা রাখা আছে। তখন পুরোহিত বুঝতে পারলেন সেই কন্যার কেউ নয়, স্বয়ং মাতা যোগাদ্দা দেবী। তখন পুরোহিত সেই শাঁখারীকে সঙ্গে নিয়ে ধামাসদিঘির কাছে যান, কিন্তু গিয়ে কিছুই দেখতে পেলেন না। তখন পুরোহিত দুঃখে অভিমানে বলেন যে, মা আমি এতদিন তোমার সেবা করে গেলাম, তুমি আমাকে একবারও দর্শন দিলে না। আর এই শাঁখারী এত বড় পুণ্যবান যে তুমি ওনাকে দর্শন দিলে। ঠিক আছে, আমি আমার এই জীবন আর রেখে কী করব, আমি এই দিঘির পাড়েই আমি আমার জীবন ত্যাগ করব।
তো যেই পুরোহিত আত্মহত্যা করতে যান তখন স্বয়ং দেবী তার শাখা পড়া 2 হাত জল থেকে তুলে দেখান। তো যাই হোক বন্ধুরা, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।